ফেনীতে বানভাসীদের নিয়ে উদ্বেগ আতঙ্কে স্বজনরা। মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট না থাকায় খোঁজ নিতে পারছেন না কেউই। ছোট বাচ্চা থাকতো, ফ্যামিলি থাকতো, তাহলে এটা বুঝতো। একবারে কম, এটা দিয়ে কি করে একটা জেলার লোকজন উদ্ধার করা সম্ভব না। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার। কাছাড় বাজার পাঠানোকে বাঁচান। আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি, এরপর আর কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই। এগারো জেলায় বানভাসী প্রায় ৪৫ লাখ, প্রাণ হারিয়েছেন ১৩ জন। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, ত্রাণের অপেক্ষায় স্বজনরা। যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে, আমাদের মধ্যে শুধু আমরা ছাড়া কিছু নাই এখানে। গোমতীর বাঁধ ভেঙে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। সেনা ও বিমান বাহিনী চালাচ্ছে উদ্ধার কাজ। ৭২ ঘন্টা পর আবহাওয়া পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। যে পরিস্থিতি আছে এটা আগামী আরো ৭২ ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতেও কমেনি দুর্ভোগ। মেরামতের একদিন পরই খুলনার পাইকগাছায় ভাঙল বাঁধ। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছে বিস্তারিত খবরে। বন্যায় নাকাল ফেনী, পানিতে তলিয়ে আছে বিস্তৃত অঞ্চল। প্রাণহানির শঙ্কায় উদ্বিগ্ন স্বজনেরা। মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এই দুর্গত অঞ্চল। কেউ কারো খোঁজ নিতে পারছেন না দিতেও। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা আর ত্রাণ নিয়ে ক্ষোভও আছে স্থানীয়দের। দুর্গত এলাকা থেকে আরো জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। তলিয়ে গেছে সবকিছু। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি, আশ্রয়হীন লাখো মানুষ। যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোনো অস্তিত্বই নেই। ধুধু জলের প্রান্তর ফেনীর বিশাল এলাকা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের। পানির তোরে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি উপযুক্ত বাহনও মিলছে না। আফসোস, আক্ষেপ আর ক্ষোভের শেষ নেই। সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা সবার মধ্যেই বাড়িয়ে তুলেছে আতঙ্ক। ছোট বাচ্চা না নেওয়া যায়, এদের যদি থাকতো, ছোট বাচ্চা থাকতো, ফ্যামিলি থাকতো, তাহলে এটা বুঝতো। একবারে কম, এটা দিয়ে কি করে একটা জেলার লোকজন উদ্ধার করা সম্ভব না। এখানে লক্ষ লোক কি করে বাস করে ফেনী জেলার মধ্যে। এখানে 4টা উপজেলায় কি করে প্লাবিত। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার। আপনারা অনুভবপূর্বক আমাদের কাছাড়ি বাজারকে বাঁচান, কাছাড়ি বাজার পাঠানোকে বাঁচান। আমাদের অনেক বাচ্চারা ইমিডিয়েটলি তারা অনেক অসুস্থ হয়ে গেছে। শুধু শহরতলির বাইরের উপজেলাগুলো নয়, ফেনী মূল শহরও প্লাবিত হয়েছে। সেখানে পানি বাড়ছে প্রতি মুহূর্তেই। ঘরে থাকার জো নেই নিচু এলাকার কারো। নারী ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থান নেওয়া হচ্ছে ভেলায় করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নৌকা বা স্পিডবোট নিয়ে আসছেন তাদের বেশিরভাগই খুঁজছেন চেনা জানাদের। আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি, এরপর আর কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই। আমার বউ, 2 বছরের একটা ছোট বাচ্চা, মা কোথায় আছে আমরা জানি না। মুহূর্তের মধ্যে কি খাটের উপর পানি, কেউ খাবারও পাইতেছে না। অনেকগুলা টিনের উপরে আছে, অনেকগুলা কি একতলা পর্যন্ত ডুবে গেছে আর কি। এখনো কি খাবারের প্রয়োজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদে এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে অন্তত পারস্পরিক যোগাযোগ ফিরে পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বন্যার্তরা, যার মধ্য দিয়ে মানুষের বাঁচা মরার খবর নিশ্চিত করা সম্ভব হবে। এটি ফেনী শহরের অভ্যন্তরের হাসপাতাল রোড। এখানেই পানির এই অবস্থা। আর যখন এই শহর ছাড়িয়ে খানিকটা বাইরে যাওয়া যায় তখন দেখা যায় যে একেবারে টইটুম্বুর পানি, সবকিছু
পানির নিচে তলিয়ে আছে এবং উদ্ধার তৎপরতা অপ্রতুল, এমনটি বলছেন সাধারণ মানুষ বা ফেনী অঞ্চলের মানুষ। তারা বলছেন পরশুরাম, ফুলগাজী সেই সব জায়গায় অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সেখানটায় উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ সেসব মিলছে না যথাযথভাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নোয়াখালীর বানভাসী মানুষ। এক সপ্তাহের বেশি সময় ধরে অবস্থায় সমীচীন সবারই। কুমিল্লার বুড়িচংয়ের দুর্গত এলাকায় আছেন এই মুহূর্তে সহকর্মী মাহফুজ মিশু। যাচ্ছি মিশুর কাছে। মিশু, যেসব জায়গায় বাঁধ ভেঙেছে সেখানকার এখন এই মুহূর্তে কি অবস্থা এবং দুর্গতদের হাতে কি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, ত্রাণ তৎপরতা, উদ্ধার তৎপরতা কেমন চলছে জানাবেন। সোয়ার প্রথম আপডেটটি হচ্ছে যে এই কুমিল্লার যে সমস্ত উপজেলায় বন্যার প্রকোপ বেশি, বাঁধ ভেঙে যেসব এলাকায় পানি ঢুকে গেছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার কারণে অথবা যে কোনো কারণেই হোক ইন্টারনেটের নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আমরা যখন একটু ভেতরের দিকে থাকছি তখন কোনোভাবেই মোবাইল নেটওয়ার্ক বা এখন যে আপনার সঙ্গে সরাসরি আমরা যে সম্প্রচারে আছি সেই নেটওয়ার্কটি পাচ্ছি না। ফলে আমরা একটু শহরের দিকে ফেরার চেষ্টা করছিলাম এবং সেখানেও যদি একটু দেখাই যে দেখেন এই ধানগুলো কিন্তু একদম পাকা, মানে কয়েকদিন পরেই এই ধানগুলো ওঠার কথা এবং এরকম বিস্তীর্ণ ধানের জমি রাস্তার পাশে সেগুলো কিন্তু একেবারে ডুবে গেছে। তার মানে হচ্ছে এই ধানের গাছগুলোর গোড়াটা যখন পচে যাবে তখন এই ধানটি আর পুষ্ট হবে না বা পরিপক্ক হবে না। তার মানে হচ্ছে এই যে বন্যার যে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আপনি বলছিলেন ত্রাণ বা পুনর্বাসনের কথা অথবা মানুষকে উদ্ধার করার কথা, সেটি তো খুবই প্রাথমিক কাজ এবং সেই কাজটিও চলছে, কিন্তু খুব সমন্বিতভাবে চলছে না, যেটা আমরা আগের ঘন্টায় বলছিলাম। আপনি যদি দেখেন যে আমাদের পেছনে একদম রাস্তার ধারে একটা উঁচু জায়গা, এটি সম্ভবত কারো ব্যক্তিগত বাড়ি হতে পারে নির্মাণাধীন, সেখানে কিন্তু এই এলাকার গৃহপালিত যে সমস্ত গবাদি পশু, বিশেষ করে গরু ছাগল, তাদেরকে আশ্রয় রাখা হয়েছে এবং আমরা অনেক গরু দেখেছি যে যাদেরকে যখন আনা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ থেকে রাতে ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে থাকার কারণে বিভিন্ন জায়গায় ঘা হয়ে মাংস পড়ে গেছে, এরকম দৃশ্য দেখেছি। যেরকম শিশুদের ভোগান্তি রয়েছে, বয়স্কদের ভোগান্তি রয়েছে, যারা নিয়মিত রোগী, যাদের নিয়মিত চিকিৎসা দরকার হয় তাদের সেই ভোগান্তি রয়েছে। আমরা এরকম দৃশ্য দেখেছি, অনেকে যখন উঠে আসছেন বা তাদেরকে উদ্ধার করা হচ্ছে, শিক্ষার্থীরা তাদের একমাত্র সার্টিফিকেটটি, তার হয়তো এসএসসি বা উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট কোনো একটি পরীক্ষার সার্টিফিকেট আছে, সেটিকে নিয়ে বাঁচার একটি চেষ্টা। বড় ধাক্কাটি যেটি কুমিল্লার মানুষ এবার পেল সেটির কারণ আমরা সুনির্দিষ্টভাবে এখনও হয়তো জানি না, যে এরকম বিপদটা আসলে এই পরিমাণ পানির তোর তারা দেখেনি। ফলে এই পুরো বিষয়টা নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা, জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় জনসাধারণের, শিক্ষার্থীদের মিলে ক্ষয়ক্ষতিটা নিরূপণ করা জরুরি এবং সবার আগে জরুরি হচ্ছে যারা এখনও আটকা আছে, বিশেষ করে একটু গহীন এলাকায়, তাদেরকে আগে উদ্ধার করাটা সম্ভবত সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত এবং সেই দাবি তারা সরকারের কাছে, সেনাবাহিনীর কাছে এবং শিক্ষার্থী সহ যারা মাঠে সক্রিয় আছে সবার কাছে তারা জানাচ্ছেন। নাবিলা, বন্যা পরবর্তী দীর্ঘ ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছিলেন মিশ্র, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বন্যা কবলিত এলাকাগুলোয় উদ্ধারের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনীর সদস্যরা। তাই এই বিষয়ে আরও জানাতে আখাউড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, এখন কোন এলাকায় ত্রাণ বিতরণ চলছে আর সেনাবাহিনীর পরবর্তী কার্যক্রম সম্পর্কে কি জানতে পারলেন? আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিড বোটে, যেটা সেনাবাহিনীর সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু গতকাল থেকে এই সেনাবাহিনীর সহযোগিতায় আখাউড়ার যে সকল বন্যা দুর্গত এলাকা রয়েছে, যে সকল এলাকায় মানুষ যেতে পারে না বা আশ্রয় কেন্দ্রে তারা ওই যে বন্যা দুর্গত মানুষ আসতে পারে না, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই সেনাবাহিনীর সহযোগিতায়, আমি যদি একটু দেখাতে চাই, আমার এই যে স্পিড বোটের মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, তারা কিন্তু গতকাল থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আমি আরেকটা বিষয় জানা রাখি যে তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই বন্যার্তদের মাঝে বিভিন্নভাবে যারা বাড়িতে আটকে আছেন বা বিভিন্নভাবে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে বিশুদ্ধ পানি, খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এই আজকেও আখাউড়া উপজেলা সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে তারা প্রায় 2000 প্যাকেটের মতো শুকনো খাবার বিতরণ করছে এবং তাদের বিতরণ অব্যাহত আছে বলে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন আসিফ আমাকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে ত্রাণ বিতরণের সেনাবাহিনীর সহযোগিতায় সর্বশেষ তথ্য। মহিউদ্দিন মিশ্র, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।
আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, এমনটা জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয় এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কারণে নতুনভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস 26 আগস্ট থেকে কমতে পারে বৃষ্টিপাত। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত বন্যায় 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় এখন পর্যন্ত 11 জেলার প্রায় 45 লাখ মানুষ আক্রান্ত বলেও জানানো হয়েছে। বন্যায় বিপর্যস্ত দেশের 11 অঞ্চল, পানিবন্দী 45 লাখের মতো মানুষ, এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার দুপুর পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে। আমরা SMS এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন, আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ করা। দুর্ভোগ চরমে উঠলেও কিছুটা আশার কথা জানালো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার এক ব্রিফিংয়ে বলা হয় কমতে শুরু করেছে প্রধান নদীগুলোর পানির উচ্চতা। আজ সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 15 সেন্টিমিটার কমেছে পানি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর ঝুঁকি, বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের সাথে বাঁধ ও ব্যারেজের মতো অবকাঠামোগত তথ্য আদান প্রদান হয় না। সে কারণেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো আগাম তথ্য ছিল না। নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে মানে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে 26 আগস্টের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বৃষ্টিপাত সেইটা কিন্তু আগামী 72 ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। 26 তারিখের পরে তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে, তখন আস্তে আস্তে সেখানে হয়ে যাবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের স্বল্পমেয়াদী সতর্কতা থাকলেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়ার মতো সক্ষমতা নেই। আবহাওয়ার পূর্বাভাস আরও উন্নত করতে গবেষণা চলছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবারে বন্যা পরিস্থিতির খবর জানতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আপনি তো সকাল থেকে আমাদেরকে তথ্য দিচ্ছেন, একটু জানাবেন যে আশ্রয় কেন্দ্রগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বানভাসীরা আসলে কোথায় যে আশ্রয় নিচ্ছেন এবং উদ্ধার তৎপরতা কেমন চলছে সেক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই আখাউড়ার বন্যা পরিস্থিতি কিন্তু এখন উন্নতির পথে, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্যের যে হাওড়া নদী, সেই হাওড়া নদীতে কিন্তু পানি আসাটা কিন্তু এখন কমে গেছে। বিদায় কিন্তু ইতিমধ্যে এখন পানি একেবারেই কম আসছে। আমরা একটি ক্ষত চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি। এই পয়েন্টটি ভেঙেই কিন্তু পানি বাংলাদেশে প্রবেশ করেছিল। এই পানি বিশেষ করে নিম্নাঞ্চলের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি এই পানি কিন্তু বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সাথে যে নদীগুলো মেঘনা এবং তিতাসে কিন্তু মিশে গেছে। আপনাকে যদি আরও একটি তথ্য জানিয়ে রেখি, শুধুমাত্র যে আখাউড়া উপজেলা ক্ষতিগ্রস্ত তাই নয়, কসবাতেও এই পানি প্রবেশ করেছে এবং বিজয়নগরেও কিন্তু এই পানি প্রবেশ করেছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা পানি বন্দী ছিলেন তাদেরকে নিরাপদে রাখা হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে কিন্তু রাখা হয়েছে। আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সরকারিভাবেও কিন্তু ত্রাণ সহায়তা করা হয়েছে এবং ত্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি যখন একটি মানবিক বিপর্যয় দেখা দেয়, ঠিক সেই সময়ে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে প্রবাসীরাও কিন্তু যার যার অবস্থান থেকে এই গৃহবন্দী মানুষগুলোকে কিন্তু খাবার সহায়তা, ত্রাণ সহায়তা কিংবা ভালোবাসার সহায়তা দিয়ে কিন্তু তারা সহায়তা করে যাচ্ছেন। শফিক, ধন্যবাদ আপনাকে আখাউড়া থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।
দেশের বন্যা কবলিত জেলাগুলোয় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফেনীর ফুলগাজী থেকে একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। জানানো হয়, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে উদ্ধার অভিযান। জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের কাজও করছে সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যে কোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কাজের জন্য বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, তবে আর্তমানবতার সেবায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিমান বাহিনী। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতে ভোগান্তি কমেনি। পানিবন্দী বহু মানুষ। হবিগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উজানের দেশ হিসেবে পানি ছাড়ার আগে আন্তর্জাতিক আইন মানা হয়নি। এদিকে খুলনায় মেরামতের একদিন পর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। মেরামতের একদিন পরই বাঁধে ভাঙন। জোয়ারের তোড়ে শুক্রবার ভেঙেছে খুলনার পাইকগাছার কালীনগর বেড়িবাঁধ। তলিয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছে চিংড়ির ঘের, ফসলি জমি। কোনো রকমে বাঁশ, বালুর বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা। রান্না বান্না আগে কোনো চলতেছে না, ওই উঁচু জায়গায় গরু বাছু সব কিছু খাওয়ার পানি ব্যবস্থা নেই। আর কোনো জায়গায় আমার ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো ব্যবস্থা নেই। বারবার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবন যাপন করতেছে তারা। খোয়াই নদের পানিতে এখনো তলিয়ে হবিগঞ্জের নিম্নাঞ্চল। দুর্বিষহ জীবন বানবাসীদের। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি। মৌলভীবাজারের মনু নদীর পানিতে এখনো নিমজ্জিত কমলগঞ্জ ও রাজনগর। ডুবে আছে রাস্তাঘাট, ফসলি জমি। দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। চারটা বাচ্চা লইয়া লইয়া আমি গড়দরজা বানাইছি। আমরা খাওয়ার জায়গা পারাম না, থাকার জায়গা পারাম না। খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়িঘর অবস্থা, থাকার কোনো পরিবেশ নাই। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় 5 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামবাসীর দিন কাটছে কষ্টে। ডুবে আছে বাসাবাড়ি, রাস্তাঘাট। ঘরেতে হাঁটো পানি, ওটানে গলা পানি, আমাদের ঘরের মালামাল সব ভিজে সব চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িঘরের অবস্থা তো কিরকম আমরা তো গিয়া দেখতে পারছি না। আমরা মনে করেন জানডা লইয়া কোনো রকম কাপড় আনতারছি না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে নয় আবদুল্লাহপুর স্কুলের মধ্যে আশ্রয় নিচ্ছি। এছাড়া লক্ষ্মীপুরে জলবন্দি 5 উপজেলার প্রায় 6 লাখ মানুষ। 185টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানেও ঢুকেছে পানি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবারে বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, আপনি তো সকাল থেকে আমাদের তথ্য দিচ্ছেন, সবশেষ তথ্য দিবেন যে ত্রাণ সহায়তা সেটা কি বড় আকারে সব জায়গায় পৌঁছাচ্ছে কিনা এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সবশেষ তথ্যও জানাবেন। সোহান, আসলে আপনি জানেন যে আমি সকাল থেকে যে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, সেই এলাকাগুলোতে পর্যাপ্ত, যেখানে যাচ্ছি সেখানে হু করে পানি ঢুকছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ত্রাণের কথা আপনি বলছিলেন, যে পুলিশ সুপারের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে এই কিছুক্ষণ আগে তারা কিন্তু এখানে যে আসে সাধারণ মানুষের মাঝে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছেন। কারণ যে মানুষ যে বর্তমানে হাহাকার, যে ত্রাণ এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে, যে খাদ্য সামগ্রী রয়েছে, যে আপনার বিশুদ্ধ পানি রয়েছে, সেই বিশুদ্ধ পানির কারণে কিন্তু মানুষ এখানে রয়েছে। আমি একটু এখানে জেলা অতিরিক্ত পুলিশ সুপার যেন আবু সিদ্দিকী সাহেবের কথা বলবো। তিনি কি এরা ত্রাণ নিয়ে আসছেন এবং কতজনকে ত্রাণ দিচ্ছেন এবং কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা বাংলাদেশ পুলিশ
শুরু থেকে আমরা বন্যার্ত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা যেমন করে করোনা এই সময় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আমরা রক্ত দিয়ে প্লাজমা দিয়ে অসংখ্য মানুষকে সুস্থ করে তুলেছি, ঠিক আজও জাতির দুর্দিনে লক্ষ্মীপুর জেলা পুলিশ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এবং লক্ষ্মীপুর জেলার বন্যার্ত যেখানে দুর্গত মানুষ আছেন তাদেরকে আমরা উদ্ধারের জন্য বিভিন্ন টিম মোতায়েন করেছি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমাদের বেতনের ক্ষুদ্র একটু অংশ দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা নিপীড়িত মানুষের পাশে সবসময় থাকতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। এভাবে বাংলাদেশ পুলিশ চিরদিন মানুষের পাশে থেকে সেবা করতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে কিন্তু উনি যেটি বলছেন যে বর্তমানে লক্ষ্মীপুরে যেভাবে হু হু করে পানি বাড়তেছে এবং পানি বাড়তেছে তার কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন তারা দেখেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করছেন এবং আরও আমি পরবর্তীতে আপনাকে আরও আপডেট জানিয়ে দিতে পারবো। সোহান। আনিস, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যেতে চাই, সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আফরোজ আহমেদ। আফরোজ, এমনিতেই তো এই এলাকায় পানি বৃষ্টি পড়লেই পানি জমে যায়, সেক্ষেত্রে এখন জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং যে উদ্ধার তৎপরতা বানভাসীদের সেটা কেমন চলছে? কোন এলাকায় ভোগান্তি সবচেয়ে বেশি দেখছেন? আপনি নিশ্চয়ই দেখছেন আমার পেছনে যে আলো ঝলমলে দিন, অর্থাৎ এটা হচ্ছে একটা স্বস্তির খবর। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না, যার কারণে সার্বিক অবস্থা যে পরিস্থিতি সেটি উন্নতির দিকে সেটা আমরা বলতেই পারি। কারণ মৌলভীবাজারের যে দুটো নদী যেগুলো মূলত এই বন্যার জন্য দায়ী হচ্ছে কমলগঞ্জের ধলাই নদী এবং অন্যটি হচ্ছে মনু নদ। ধলাই নদীর পানি মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ যে তথ্য অনুযায়ী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও মনু নদীর দুটো পয়েন্টে একটি পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শহরের চাঁদনীঘাট পয়েন্টে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যেটি বলছেন যে উদ্ধার তৎপরতা, আসলে উদ্ধার তৎপরতা যেটি তেমন কোনো কেউ আটকা পড়েছে সেটি আমরা এখনও জানতে পারিনি। কারণ যখন এই বন্যা ঢল নামে তার আগেই কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন তারা নিরাপদে চলে আসছেন, কিছু আশ্রয় কেন্দ্র আছে সেগুলোতে তারা চলে আসছেন এবং উজানে যেহেতু এখন পানি কমেছে অনেকেই আবার ঘর বাড়িতে যাচ্ছেন, যদিও সেই পানি নিম্নাঞ্চলে যাচ্ছে এবং নতুন করে নিম্নাঞ্চলের অনেক জায়গা প্লাবিত হচ্ছে এবং উজানে যেই সমস্ত জায়গা থেকে পানি নেমেছে সেই জায়গাতেও কিন্তু ভোগান্তি কিন্তু মানুষের কমেনি। আপনি জানেন যে বন্যা পরবর্তী নানা ভোগান্তি মানুষের তৈরি হয়, বিশেষ করে মানুষের ঘর বাড়ির যে সংকট সেটি তৈরি হয়, অনেকের ঘর ভেঙেছে এবং গবাদি পশু নিয়ে মানুষ ঝামেলায় পড়েন। তো আমরা কথা বলেছিলাম অনেকের সাথেই, তারা আমাদের বলছেন যে আসলে তাদের কয়েক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। এক হচ্ছে তাদের ভোগান্তি, অন্যদিকে হচ্ছে তাদের ত্রাণ তৎপরতা সেটি তারা পাচ্ছেন না এখন পর্যন্ত। যারা দুর্গত মানুষ আছেন, কারণ এখনও নিম্নাঞ্চলের অনেক মানুষ পানিবন্দী আছেন, তারা আমাদের যেটি বলছেন যে তারা আসলে খুব কষ্টে আছেন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে তাদের সেটি দরকার, সেটি তারা প্রয়োজন মতো পাচ্ছেন না। যদিও সরকারি কর্মকর্তা যারা তারা আমাদের বলছেন জানাচ্ছিলেন যে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি তুলনামূলক একটু ভালোর দিকে। ধন্যবাদ আপনাকে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে দুর্যোগকালীন এবং পরবর্তী মোকাবেলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, নতুন এই বাংলাদেশকে আবারও নতুন করেই করতে হবে, জনগণ এবং প্রশাসনের মেলবন্ধনের মধ্যে দিয়েই তা সম্ভব। পরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন আসিফ মাহমুদ। এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান, অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার, নতুন করে গড়ে তোলার গুরুদায়িত্বটা আমাদের হাতে এসেছে। সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি। এবারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে যেতে চাই হবিগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, জেলায় এখন পর্যন্ত বন্যা কবলিত মোট কতটি এলাকা এবং বানভাসীরা কোন কোন মাধ্যমে আসলে ত্রাণ সহায়তা পাচ্ছে এবং উদ্ধার তৎপরতা কেমন চলছে? সোহার, আসলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির যে সবশেষ অবস্থা সেটা হচ্ছে 4টি উপজেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে প্রায় 16টি ইউনিয়ন রয়েছে এবং এখন পর্যন্ত
যতটুকু জেলা প্রশাসনের মাধ্যমে প্রায় 30,000 মানুষ আসলে বন্যা কবলিত হয়েছেন এবং তারা গৃহবন্দী অবস্থায় রয়েছে। আর ত্রাণ সহায়তার যে বিষয়টি আপনি বললেন সেটি সরকারের সহযোগিতা আছে, সেটি আসলে এখন পর্যন্ত ওইভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়নি। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তো এই কারণে যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা এখনো পৌঁছেনি এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যে হয়তো সেটি পৌঁছানো সম্ভব হবে। একটি বিষয় রাখি, আসলে গতকাল পর্যন্ত যে বিপদসীমার যে ঝুঁকিটি ছিল, বিপদসীমার অনেক উপর দিয়ে হবিগঞ্জের খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছিল। আজ সেটি অনেকটাই কমে এসেছে এবং যেহেতু আজ সারাদিন ধরে কোথাও কোনো বৃষ্টি নেই, এই কারণে এখন পর্যন্ত যে বন্যার অবনতির যে বিষয়টি আসলে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে না। আশা করা যাচ্ছে যে বন্যার পরিস্থিতি দ্রুত হয়তো উন্নতি হবে। তো এখন যে রৌদ্রোজ্জ্বল দিন এইভাবে যদি আসলে থাকে আগামীকাল পর্যন্ত, তাহলে হয়তো আশা করা যায় যে হবিগঞ্জের যে বন্যা উপদ্রুত যে এলাকাগুলো রয়েছে সেগুলো হয়তো বন্যার হাত থেকে রক্ষা পাবে এবং সাধারণ যারা বানমাসী মানুষ রয়েছেন তারাও হয়তো কিছুটা স্বস্তি পাবেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যেন সহযোগিতাটা পৌঁছে দেওয়া যায়। তো প্রত্যাশা করা যাচ্ছে যে বন্যার পানি কমে গেলে, যেহেতু নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে হবে। প্রদীপ জানাচ্ছিলেন হবিগঞ্জে এখনো সেভাবে ত্রাণ সহায়তা পৌঁছায়নি। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। বিনা নোটিশে ভারত বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে এমন অভিযোগে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। বক্তারা দাবি করেন, ভারত বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি। ময়মনসিংহে কথা, গান, কবিতায় প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে সংলগ্ন ব্যাট বল চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন সামাজিক সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভারতের সাথে বাংলাদেশে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান তারা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। ঢাকা থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষের ঘটনাস্থলে মৃত্যু হয় মাইক্রোবাস চালকের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার সোনাপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট ভর্তি ট্রাকটি দাইপুকুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার রাতে পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে 2 আরোহী নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে 3 আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। রহিম বাবার নাম গ্রাম চান্দ্রা ভাঙ্গা থানা। যে 2 জন তোমার সাথে ছিল দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ সারা দেশে।